বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর তৃতীয় মাত্রায় সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি আমার বায় বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সহ সম্পাদক ডক্টর মোহাম্মদ আজম খান। ডানে রয়েছেন আরেকজন খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। ডক্টর মোহাম্মদ আজম খান, অতি সম্প্রতি আমরা এমনিতেই লক্ষ্য করি যে বাংলাদেশে দলীয়করণের প্রচণ্ড একটা অভিযোগ রয়েছে। আগের সরকারের সময় ছিল, এই সরকার সময় আছে এবং প্রবলভাবেই আছে। এবং সেই অভিযোগটাকে বলা যেতে পারে যে স্ট্যাবলিশ করে দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এসটি ইমাম, অত্যন্ত সিনিয়র একজন মানুষ এবং অত্যন্ত প্রভাবশালী একজন উপদেষ্টা বলে আমরা জানি। বিশেষ করে প্রশাসনে তার প্রভাব অত্যন্ত প্রবলভাবে আছে অনেক সময় ধরে। তিনি সম্প্রতি বলেছেন যে ছাত্রলীগের ছেলেদের উদ্দেশ্যে যে তোমরা শুধু পিএসসির রিটেন পরীক্ষায়, বিসিএসের রিটেন পরীক্ষায় পাশ করলেই হবে, ভাইবার ব্যাপারটা আমরা দেখব। এবং এটি এই যে দলীয়করণের যে অভিযোগ, সেই অভিযোগকে অনেক বেশি জাস্টিফাই করলো বলেই অনেকে মনে করেন। এবং আমরা এই খবরও দেখেছি যে প্রধানমন্ত্রী স্বয়ং এতে অসন্তোষ প্রকাশ করেছেন। আরেকজন সিনিয়র নেতা সুরঞ্জিত সেনগুপ্ত মিস্টার ইমামের উদ্দেশ্যে বলেছেন সতর্কভাবে কথাবার্তা বলবার জন্যে। তো আপনি একজন আওয়ামী লীগের নেতা হিসেবে আপনার প্রতিক্রিয়া কি? ধন্যবাদ জিলুর ভাই। আমি একটুখানি প্রথমে জিলুর ভাই আমি সংশোধন করতে যাচ্ছি। এসটি ইমাম যেটা বলেছেন আমাদের জননেত্রী শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী, সেটাকে স্বাভাবিকভাবে তিনি গ্রহণ করেননি। সাথে আমি একটা কথা বলছি, আপনি যেটা বলছেন শুধু পাশ করলে হবে সেই কথাটা তিনি বলেন, আমি তার সাফাই গাচ্ছি না। তিনি বলছে ভালো রেজাল্ট করতে হবে, পাশ করলে মানে ভালো রেজাল্ট, রিটেনে কোয়ালিফাই করতে হবে, না ভালো নাম্বার পেতে হবে রিটেনে। যাই হোক, সেটা আমরা অ্যাকচুয়ালি আমাদের এই বাংলাদেশ আওয়ামী লীগ পাশ তো অনেকেই করে, তার মধ্যে তো উপর দিকে যারা, আমি সেই কথাটাই আসতেছি। অ্যাকচুয়ালি বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় থাকে তখন আওয়ামী লীগের প্রধান কাজ হয়, বিশেষ করে জননেত্রী শেখ হাসিনা যেই 3টা টার্মে ক্ষমতায় এসেছেন, দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য তিনি সর্বত্র কাজ করে থাকেন। এবং সেই সুশাসন প্রতিষ্ঠার লগ্নে যদি কোনো বাধা বিঘ্ন বা কোনো রকম ওলটপালট ঘটনা ঘটে, উনি তাৎক্ষণিকভাবে সেটার ব্যবস্থা নেন। যেমন আপনি দেখেন, যখন লতিফ সিদ্দিকী সাহেব আমাদের ধর্ম নিয়ে সেন্সিটিভ কথা বলেছিলেন, তখন কিন্তু সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরাই সবার আগে ক্ষুব্ধ হয়েছে এবং একই সাথে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীও ক্ষুব্ধ হয়েছেন। এবং এই যেই কথাটা বলেছেন, এই আওয়ামী লীগের নেতা কর্মীরাও ক্ষুব্ধ হয়েছেন এবং জননেত্রী শেখ হাসিনাও ক্ষুব্ধ হয়েছেন। তার মানে কি, যে কোন রকম কেউ যদি আমাদের যে দলের উদ্দেশ্য এবং আদর্শ বহির্ভূত কোনো কথা বলে ফেলে বা কাজ করতে থাকে, তারা সেটা আওয়ামী লীগের নেতৃত্বে যে সরকার আছে সর্বদাই সেটা প্রতিহত করার চেষ্টা করে। আর তিনি এখন জনপ্রশাসন উপদেষ্টা নন, তিনি এখন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা, সেটা আমি একটু সংশোধন করে দিচ্ছি। আর সে ঠিক একইভাবে আমি বলি যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন আপনি দেখবেন যে দেশে সুশাসন প্রতিষ্ঠা হয়। এতে দুই শ্রেণীর, এক শ্রেণীর লোক আপনার অস্থিতিশীল অবস্থায় থাকে বা অস্বস্তিকর অবস্থায় থাকে, আর বেশিরভাগ শ্রেণীর লোক স্বস্তিতে থাকে। সেই অস্বস্তিতে থাকার শ্রেণীটা হলো ধনিক শ্রেণী। আপনি দেখবেন যে আওয়ামী লীগ যে কয়বার ক্ষমতা এসেছে, গাড়ির দাম বেড়েছে, বিলাসবহুল দ্রব্যাদির দাম বেড়েছে এবং যত রকম এসি টিভি সমস্ত কিছু দাম বেড়েছে। পক্ষান্তরে আওয়ামী লীগ এই কৃষিতে ভর্তুকি দিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য এবং বিদ্যুৎ সমস্ত ক্ষেত্রে ওই কাজগুলো করেছে। বিধায় দেখা যায় ধনিক শ্রেণীরা অস্বস্তিতে থাকে, কিন্তু গরিব, যে আমাদের দেশের আপামর জনসাধারণ গরিব, তারা অনেক ভালো থাকে। সেটা দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই আপনার মূল্যস্ফীতির লাগাম টেনে ধরে, মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরে এবং বাজার ব্যবস্থাটা সুষ্ঠুভাবে পরিচালনা করে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু এই ঘটনা ঘটে, কিছু কিছু অস্বস্তিকর ঘটনা ঘটে, কিন্তু সেই ঘটনাগুলো তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগ গভর্নমেন্ট সেটার প্রতিহতর জন্য কাজ করে যায়। এবং যেই কথাটা আপনি বলেছেন যে এই কথাটা এসেছে, আওয়ামী লীগ কোনো অবৈধ উপায়ে বা
নৈতিক কথা বিসর্জন দিয়ে কোনো কাজ করতেই আগ্রহী না, কখনোই না। যার জন্য আপনি দেখবেন যে সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে ক্ষুব্ধ হয়েছে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী সর্বদাই বলেছেন যে আমার ওই ছাত্রলীগ দরকার নাই যেখানে সন্ত্রাসবাদ থাকবে। তাহলে মিস্টার ইমামের মতো একজন সিনিয়র মানুষ এবং অত্যন্ত প্রভাবশালী মানুষ এবং যিনি দীর্ঘকাল প্রশাসনে ছিলেন এবং গত 5 বছর তো তিনি জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টাই ছিলেন, তিনি কেন এরকম কথা বললেন বলে মনে হয় আপনার কাছে? না, সেটা হলো উনি যেহেতু মানে প্রশাসনিক কাজেই সারা জীবন ব্যস্ত ছিলেন অ্যাকচুয়ালি, এবং যেটা রাজনৈতিক সাধারণভাবে যেটা পারসেপশন যে গত 5 বছর মূলত প্রশাসন নিয়ন্ত্রণ উনি করেছেন বা প্রশাসন পরিচালনা কিভাবে হবে পরামর্শ দেয়া, গাইড করা, সেটা উনিই করেছেন। যে কোনো সরকার যখনই ক্ষমতায় থাকে তখন কিছু ধোঁয়া দিয়ে অনেক রকমের কথা মার্কেটে ছড়ায়। বেসিক্যালি এই প্রশাসন বলেন বা যে কোনো মানে চাকরির ক্ষেত্রে বলেন, আওয়ামী লীগ সর্বদাই মেধাভিত্তিক নিয়োগ এবং পদোন্নতি সবকিছু দেওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে। তাহলে উনি কেন এরকম কথা বললেন? এটা অ্যাকচুয়ালি এখন আমাদের কেন এই ধরনের কথা বললেন সেটা আমাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন সেটা আশা করি অবশ্যই 2-1 দিনের মধ্যে আপনাদের সবাই জনগণের উদ্দেশ্যে, এবং সেটা আমি মনে করি যে অলরেডি সমাধান হয়ে গেছে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী। আপনি তো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে অনেকদিন যাবত যুক্ত, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি তো আছেন। এটি কি আপনারা নিজেরা চিন্তা করে দেখেছেন কখনো? এই যে এসটি ইমাম সাহেবের কথা বললেন, তার আগে আব্দুল লতিফ সিদ্দিকী যিনিও মন্ত্রিসভায় ছিলেন, তার মন্ত্রিত্ব গেছে, দল থেকেও তিনি সদস্যপদ হারিয়েছেন, তিনি আরো কিছু কথা বলেছেন, ধর্ম নিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী পুত্র সম্পর্কে বলেছেন, নানা বিষয় নিয়ে বলেছেন। তো এগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে মনে হয় যে মানে দলকে বিব্রত করা, সরকারকে বিব্রত করা, বা এই ব্যক্তিবর্গ হয়তো মনে করছেন যে সরকার বা দল আসলে একটু নাজুক অবস্থার মধ্যে আছে, নিজেরা একটা স্কেপ করার জন্য এক ধরনের নিজেদেরকে রক্ষা করবার জন্য কিছু করছে? না, বুঝতে পেরেছি আমি। এখন আপনি যেটা বলছেন যে আমাদের বাংলাদেশে মনে হয় কি না, এটা তো আজকে মানে প্রতিনিয়তই আমাদের দলের পক্ষ থেকে প্লাস মাননীয় প্রধানমন্ত্রী বলে যাচ্ছেন যে আমাদের সদা সর্বদা মানে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত চলছে, এবং এই আপনি চক্রান্ত কি দলের ভিতরে বা সরকারের ভিতরে আছে বলে মনে করেন? দলের ভিতরে বা সরকারের ভিতরে আছে বলে আমরা মনে করি না, কিন্তু যেহেতু ওই চক্রান্তকারী এবং আমাদের এই দেশ বিরোধী যারা আছে তারা 21 বছরে অনেক বেশি ফুলে ফেপে এরকম একটা অবস্থান হয়েছে, এবং তাদের অর্থনৈতিক অবস্থা এত বেশি মজবুত হয়েছে যার জন্য তারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই সরকারের বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিরুদ্ধে, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন রকমের চক্রান্ত সদা সর্বদা করছে। এখন তারাই কি এই চক্রান্ত অংশ কিনা সেটা আমাদের দল বসে বিভিন্নভাবে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে, এবং আমি আশা করি আজ পর্যন্ত এই যত রকম চক্রান্ত হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে বা এই সরকারের বিরুদ্ধে বদনাম বা দুর্নাম ছড়ানোর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত এই প্রোপাগান্ডা এবং চক্রান্ত ষড়যন্ত্র দূরীভূত করে আমাদের দেশ এখন সুন্দর এবং শান্তভাবে পরিচালিত হচ্ছে। আশা করি ইনশাল্লাহ আগামী সামনে দেশের মানুষ খুব শান্তিতে এবং নির্দ্বিধায় বসবাস করবে এবং সবার মধ্যে একটা স্বস্তি ফিরে আসবে। জি, শুনবো আরো কথা। আবুল হোসেন খান, আপনি আপনার জায়গা থেকে কিভাবে দেখছেন? ধন্যবাদ দিলুর ভাই, আপনি এমন একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা শুরু করেছেন। এই একজন এসটি ইমামের কথাই কিন্তু সরকারের সার্বিক অবস্থাটা বোঝা যায়। এসটি ইমাম সাহেব খন্দকার মোস্তফা সাহেবের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, ক্যাবিনেট সচিব ছিলেন, এবং উনি এখন গত সরকারের উপদেষ্টা ছিলেন, এখনও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ওনারা শপথ নিয়েছেন অনুরাগ বিরাগবশত যে কোনো নাগরিকের প্রতি তারা কোনো মানে বৈষম্যমূলক আচরণ করবেন না। অত সে এসটি ইমাম সাহেব সেদিন টিএসসিতে ছাত্রলীগের এক সভায় যে কথা বলেছেন, শুধু এই কথাই বলেন নাই যে তোমরা রিটেন পরীক্ষা ভালো করো, বাকিটা আমরা দেখব। শুধু তাই আরও উনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যখন তোমাদের বায়োডাটা নিয়ে যাই, প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেন
মানে সে কি ছাত্রলীগ করেছে? সে কোন পোস্টে আছে? তার দলীয় পদ পদবি কি? তোমরা জানো না আমরা প্রধানমন্ত্রী সহ তোমাদের জন্য কত চেষ্টা করি। তার মানে কি মাননীয় প্রধানমন্ত্রী এবং ইমাম সহ তিনি কিন্তু শপথ করেছেন। তার শপথ ভঙ্গ করে শুধুমাত্র একটি দলের, সরকারি দলের ছাত্র সংগঠনকে সারা বাংলাদেশে চাকরি দেওয়ার জন্য বা তাদের সুবিধা দেওয়ার জন্য ক্ষমতায় এসেছেন। আমরা কি ধরে নেব এই সরকার একটা ছাত্রলীগের সরকার? আমরা কি ধরে নেব যুবলীগের সরকার? শুধু তাই নয়, দেখেন আপনার ডাক্তার মোদাচ্ছের সাহেব, উপদেষ্টা সাহেব একদিন বলছিলেন কমিউনিটি ক্লিনিকে ৫,০০০ ডাক্তার না হবে, উনি বলছিলেন সব দলীয় লোককে চাকরি দেওয়া হবে। আমাদের মন্ত্রী কামরুল সাহেব গত টাইমে বলছিলেন আমি মন্ত্রী হয়েছি কি বিরোধী দলের মামলা প্রত্যাহারের জন্য। এগুলো তাদের মন্ত্রীদের একজন মন্ত্রীদের কথা। এরা ক্ষমতা আসার পরে সারা বাংলাদেশে শুধু ছাত্রলীগ, যুবলীগ, এই নৌকা সমর্থক গোষ্ঠী, স্বেচ্ছাসেবক লীগ, যত লীগ আছে এই লীগের লোকদের সারা বাংলাদেশে যে অত্যাচার, নির্যাতন, খুন, রাহাজানি, সন্ত্রাস, টেন্ডারবাজি, মানে পরীক্ষার হল দখল, টিএনওকে মারধর করা, ইঞ্জিনিয়ারকে মারধর করা, ভর্তির জন্য মানে প্রিন্সিপাল সহ ভিন্ন জায়গায় আচরণ করা, সারা বাংলাদেশে যে রাজত্ব কায়েম করেছেন। সৌদি ওদের জয় সাহেব একটা মিটিংয়ে বললেন তোমরা পত্রিকার কথা বিশ্বাস করবে না, পত্রিকায় শুধু ছাত্রলীগের সেই মারামারি কথাই লেখে, পত্রিকা অর্ধেক কথাই ভুল লেখে। এখন এই সরকার আসলে একটা ব্যর্থ সরকার। এই সরকারের নৈতিক কোনো অবস্থান নাই, নৈতিক কোনো শক্তি নাই, তারা জনগণের ভোটে নির্বাচিত হয় নাই। আপনারা জানেন গত ৫ তারিখের নির্বাচনে তারা দেশের সর্ববৃহৎ বিরোধী দলকে বাইরে রেখে তারা যে নির্বাচনটা করেছে, সেই নির্বাচনে ১৫৩টি আসন তারা এমপি পাস করেছে ভোট ছাড়া, ভোটারবিহীন ছাড়া, ক্যান্ডিডেট ছাড়া। তারা একটা সংসদের ১৫৩টা আসন পাস করেছে মানে জনগণের ভোট ছাড়া। বাকি আসনগুলো যেন ভোট হয়েছে, কোনো মানুষ ভোট সেন্টারে যায় নাই। সেখানে আমরা টিভি দেখেছি কোথাও কুকুর শুয়ে আছে, কখনো বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে। অনেক ৫৩ সেন্টারে তো ভোটই হয় নাই, সেন্টারগুলোই তো জনগণ নিয়ে গেছে। তারপর ইমাম সাহেব সেদিন বলেছেন তাদের পুলিশ প্রশাসন সহ প্রশাসন এমনভাবে কাজ করেছে ৫ তারিখের নির্বাচনের, যার জন্য সরকার বিজয় হয়েছে, খুব ঘোষণা করেছেন। টোটাল একটি প্ল্যানিং করে একটা পাতানো নির্বাচন করে আজকে এই সরকার ক্ষমতায়। এর সরকারের কোনো বৈধতা নেই, এ সরকারের কোনো নৈতিকভাবে একটা দুর্বল সরকার, একটা অবৈধ সরকার ক্ষমতায়। মানে প্রধানমন্ত্রী উনি বলেছিলেন এই ১০ম জাতীয় সংগ্রাম নির্বাচনে এটা একটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার ইলেকশন, আমরা নেক্সট মানে ১১তম ইলেকশনে আলোচনা করতে পারি। কিন্তু সেই ইলেকশনের পরপর দেখেন আজ পর্যন্ত এই সরকার কোনো রকম পরবর্তী ইলেকশনের ব্যাপারে কোনো বিরোধী দলের সাথে আলোচনার কোনো রকম ডায়লগ তো দূরের কথা, তারা মানে সব কিছু প্রত্যাহার করতেছে। আমি বলতে চাই যে দেশের মানুষ, আমরা এই দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছিলাম। আমরা গণতন্ত্রের জন্য এই দেশ আমরা স্বাধীন করেছিলাম। সেই সময় যদি আওয়ামী লীগকে পাকিস্তান সরকার ক্ষমতা দিত তাহলে আমার মুক্তিযুদ্ধ করা হইতো না। সেই মুক্তিযুদ্ধের দ্বারা দেশ স্বাধীন করা দেশে আজকে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় আসছে, আপনি ৭১ সালের মুক্তিযুদ্ধের পর দেখেন আওয়ামী লীগ ৩.৫ বছর ক্ষমতায় ছিল। এই ৩.৫ বছর মাথায় সে আওয়ামী লীগ পার্লামেন্টে সেই মানে একদলীয় সব দল বন্ধ করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। সেই পার্লামেন্টে শেখ মুজিবকে ৫ বছরের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি তারা অনুমোদন দিয়েছিল। সেই পার্লামেন্টকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছিল। সেই বাকশাল আওয়ামী লীগ বাদ দিয়ে এই সময় বাকশাল করেছিল, সব পত্রিকা বন্ধ করছিল, সমস্ত দেশে কোনো গণতন্ত্র ছিল না। আমরা দেখেন সেই ৩.৫ বছরের মাথায় দেশের অবস্থা কী ছিল, রক্ষী বাহিনী অত্যাচার, নির্যাতন। ঠিক সেই অবস্থা আজকে এই আওয়ামী লীগ যতবার ক্ষমতা আসে তারা দলে উঠতে পারে না। তারা সবসময় দলীয়করণ, মানে দলের
আজকে সারা বাংলাদেশে যেভাবে আপনার দল কি দলের উদ্যোগে রাষ্ট্র পরিচালনা করেছিল? একাধিকবার আপনার দল রাষ্ট্র ক্ষমতায় ছিল। হ্যাঁ, আমার দলে উঠতেই ছিল। আমাদের দল কখনোই মানে দলীয় হবে। আজকে আওয়ামী লীগ যেভাবে দু একটা উল্লেখ করবার মতো উদাহরণ আপনি দিতে পারবেন যে দলের ঊর্ধ্বে উঠে আমরা এই কাজ করেছি? দলের ঊর্ধ্বে উঠে তখনকার চাকরি বাকরি ছিল, তখন তো আপনার পিসির মাধ্যমে চাকরি হতো। সেখানে এইভাবে যেভাবে বলছে ইমাম সাহেব, বলছে তোমরা রিটেনে ভালো করো, আমরা ভাইবা দেখবো। আজকে ভাইবা 200 মার্কে ভাইবা করা হয়েছে শুধুমাত্র দলীয় লোকদের চাকরি দেওয়ার জন্য। 200 মার্কে ভাইবা আছে এখন। দ্বিতীয় হলো, এই একটা উদাহরণ আপনিও দিতে পারবেন না যে আপনি বলবেন যে এখানে বিএনপি সব তার দলীয় লোককে চাকরি দিয়েছে, অন্য দল চাকরি পায় নাই, এমন উদাহরণ তো আপনারাও দিতে পারবেন না কেউ। তো সেই সময় তো এই প্রশ্ন কেউ তুলে নাই যে এইভাবে দলীয়করণ হয়েছে। জি, ডক্টর খান। ধন্যবাদ আবুল হোসেন ভাই, আপনি অনেকগুলো প্রশ্নের অবতারণা করেছেন। আমি যদি শেষের অংশ থেকে শুরু করি, দলের ঊর্ধ্বে উঠে বিএনপি কোনো চাকরি দেয়নি, আওয়ামী লীগ দিয়েছে। আপনাকে খুব বিনয়ের সাথে জানাতে চাই, আজকে যে আর্মি থেকে শুরু করে এই মিডিয়া পর্যন্ত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। সেটা শুরু করেছে কে? দলীয়ভাবে চাকরি দেওয়ার জন্যই এই আপনাদের বদরুদ্দোজা সাহেব এই পেশাজীবী সংগঠনে এই রাজনীতি নিয়ে আসে। সেই পেশাজীবী সংগঠনে রাজনীতি নিয়ে এসে প্রথমে ড্যাব করে ডাক্তারদের নিয়ে, এরপরে ইঞ্জিনিয়ারদের নিয়ে করে, কারণ ওনার উদ্দেশ্যটাই ছিল যে পেশাজীবীতে রাজনীতি করার মানেই তাদেরকে চাকরি দিবে কিভাবে। সেই উত্তরটা আমি দিলাম যে এইটা শুরুই করেছেন বদরুদ্দোজা চৌধুরী সাহেব, যার কুফল এখন আমরা ভোগ করছি। আর এরপরে বলি আমি যে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আপনি এই কথাটা বলেছেন, এই কথাটা মানে কোনোভাবেই আপনি সঠিক বলেননি, সেটার উদাহরণ দিচ্ছি। আওয়ামী লীগ এ পর্যন্ত যতবার ক্ষমতায় এসেছে, ক্ষমতা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা এসে গণতন্ত্র রক্ষা করার জন্য গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করেছে। কিন্তু বর্তমান বিএনপি এই খালেদা জিয়ার নেতৃত্বে যতবার ক্ষমতা এসেছে কোনোবারই ক্ষমতা হস্তান্তর সুষ্ঠুভাবে করতে পারে নাই। আপনি 96-এ ক্ষমতা হস্তান্তর সুষ্ঠুভাবে করতে পারেনি, 2006 সালেও ক্ষমতা হস্তান্তর সুষ্ঠুভাবে করতে পারেনি। 96-এ অল্প দিনের গ্যাপ হয়েছে, কিন্তু সেই তাদের যেই চিন্তা ধারণা কত ভয়ানক হলে 2008 সালে যে নির্বাচন হলো তার মাঝে 2 বছরের গ্যাপ হয়েছে। আপনি আর একটা কথা বলি যে আপনি বাকশালের কথা বলেছেন, আপনি এই যে ক্ষমতা হস্তান্তর, ক্ষমতা গ্রহণ, ক্ষমতায় আসার প্রক্রিয়া সম্পর্কে যেটি বলছেন সেটি 2014-এর 5 জানুয়ারি ইলেকশনকে মাথায় রেখেই বলছেন তো নাকি? 2014 সালের 5 জানুয়ারির যে নির্বাচনটা হয়েছে, আমি বোঝাতে চেয়েছি আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে, গণতান্ত্রিক উপায়ে। এবার কি হলো তাহলে? এবারও গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয়েছে, বরং এইবার এই 5 জানুয়ারির ইলেকশনে আওয়ামী লীগের যেই মানে 5 বছরের টার্ম ছিল তার 3 মাস আগে এই ক্ষমতা মানে ছেড়ে দিয়ে ইলেকশনের জন্য একটা সরকার গঠন করেছিল, নির্বাচনকারী সরকার। তো আমি এই জন্যই বলতে চাচ্ছি যে গণতান্ত্রিক ওয়েতে স্বাভাবিক 2096 সালে যেভাবে স্বাভাবিক নিয়মে ক্ষমতায় এসে 2001 সালে ক্ষমতা হস্তান্তর করেছে, ঠিক এই 2009 সালে ক্ষমতায় এসে 2014 সালে স্বাভাবিক প্রক্রিয়াতে ক্ষমতা হস্তান্তর করেছে গণতান্ত্রিক। এটা নিয়ে 5 জানুয়ারির নির্বাচন নিয়ে অনেক রকমের কথা হয়েছে, অনেক রকমের বিশ্লেষণ হয়েছে। এখন যদি আমি 5 জানুয়ারি নির্বাচনে আসি, আবুল হোসেন ভাই বলেছেন যে এই 5 জানুয়ারি নির্বাচনে 153টি সিটে নির্বাচিত হয়েছে। এখন যদি আমাদের সংবিধানে এই ধরনের কোনো প্রভিশন না থাকে যে একটা ভোট না পড়লে নির্বাচিত হতে পারবে না, তাহলে আপনারা অবৈধ বলতে পারেন। যেহেতু সংবিধানে এই ধরনের কোনো প্রভিশন নাই, তা আপনারা আন্দোলন করেন ভবিষ্যতে প্রভিশনগুলো তৈরি করার জন্য, আমরাও সেটাতে যোগ দিব। কিন্তু যেহেতু প্রভিশন নাই, তাহলে যেই নির্বাচিত হয়েছে সেটাকে আপনাকে বৈধ হিসাবে, সাংবিধানিকভাবে বৈধ হিসাবে আপনাকে মেনে নিতেই হবে। আপনি যেটা বলেছেন যে নৈতিকভাবে, সেটাকে আমি কিছু সমর্থন করি যে নৈতিকভাবে আমরা যেভাবে আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে নির্বাচন চায় সেইভাবে সবার উৎসাহ উদ্দীপনার মধ্যে নির্বাচনটা হয়নি।
আচ্ছা, গেল এইটা কথা। আপনি বলেছেন যে নিয়ম মানা নির্বাচন করতে চেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। মোস্ট ওয়েলকাম, আমি আপনাকে ধন্যবাদ জানাই যে এই কথাটা বলেছেন। বাকশাল নিয়ে আপনি বলতে চাইছিলেন, বাকশাল। তাহলে আমি এটা একটু বলে নিই, শেষ করে নিই যে নিয়ম মানার যেটা নিয়ম মানা নির্বাচন, আপনি দেখেন 96 সালের 15ই ফেব্রুয়ারি যে বিএনপি নির্বাচন করেছিল সেটা নিয়ম মানা নির্বাচন করেছিল। কারণ আওয়ামী লীগ কখনো ডিক্লারেশন দেয় নাই যে আমি এই নির্বাচন হতে দেব না, বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না, এবং চ্যালেঞ্জ করে যে টেনে হিস্ট্রে নামানো হবে, জননেত্রী শেখ হাসিনার পালাবার পথ পাবে না, এইসব কথা বলা হয়েছে। কিন্তু তখন সেই কথা বলা হয় না, আওয়ামী লীগ তখন নির্বাচন বর্জন করেছিল। এখন আপনি যদি স্বাভাবিকভাবে দেখেন যে একটা যুদ্ধক্ষেত্রে আগের আমলে যেমন যুদ্ধ হলে যে যুদ্ধের যে জয়লাভ করত রানীও তার হয়ে যেত। এখন আপনি যুদ্ধ ঘোষণা করে হেরে যেয়ে তারপরে বলবেন যে আমার রাজ্যতেও লাগবে, রানীও রাখবে, তাহলে তো হবে না। আপনাকে যদি নিয়ম মানা নির্বাচন বলার কথা বলেন, তাহলে আপনি যুদ্ধ ঘোষণা করে, আপনি দেখেন ট্রেনের ফিস প্লেট পুড়িয়ে উঠিয়ে ফেলা হয়েছে, মানুষকে পুড়িয়ে মারা হয়েছে, এবং জ্বালাও পোড়াও করে গান পাউডারকে মানুষ সারা দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, যার জন্য শিশুকে মেরে ফেলা যখন হয়েছিল, জননেত্রী শেখ হাসিনা বলেছিল যে আমার প্রধানমন্ত্রিত্ব দরকার নেই। কিন্তু আপনারা সেই সুযোগ, কোনো আলোচনার সুযোগ নেননি। হ্যাঁ, উল্টো যাই হোক, সেটা এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। আর আমি বাকশাল সম্বন্ধে একটা কথা বলতে চাচ্ছি। জিলুভাই, আপনি খেয়াল করবেন যে বিএনপি যখনই কোনো কথায় আসে তখন বাকশাল নিয়ে কথা বলে, কিন্তু বাকশাল নিয়ে কখনোই আমি দেখি না কেউ বিস্তারিত কিছু কথা বলে। এটাকে শুধু বলে যে বাকশাল বঙ্গবন্ধু করেছিল, হ্যাঁ, এটা ভয়ানকভাবে খারাপ একটা দিক ছিল। হ্যাঁ, ভয়ানকভাবে খারাপ দিক যদি থাকে, তাহলে আপনাদেরকে স্বীকার করতে হবে যে এই আপনাদের যে দলের প্রতিষ্ঠাতা, সেও ভয়ানকভাবে খারাপ দিকের পক্ষেই ছিল। কারণ বঙ্গবন্ধু যে বলেছিল এই সংসদে যে এই দেশের এখন বর্তমান পরিস্থিতিতে আমি এই বাকশাল করছি, কিন্তু দিস ইজ দ্য ফর দ্য টাইম বিং, হ্যাঁ, অল্প দিন এটা থাকবে, দেশ একটা সুষ্ঠু পরিস্থিতির মধ্যে চলে আসলে আমরা আবার গণতন্ত্রে ফিরে যাব। সেই কথাটা বলেন না, কারণ সেইটা আপনাদের প্র্যাকটিস নেই। এই জন্য আমি মনে করে দিচ্ছি যে আমাদের জননেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, উনি একটা প্রপোজাল দিয়েছিলেন যে আসলে আপনারা যদি এখন হরতাল না করেন তাহলে আমরা বিরোধী দলে থাকলে হরতাল করব না। পরবর্তী সময় যখন বিএনপি ক্ষমতা যায়, তখন 5 বছর এটা টিভিতে দেখিয়েছে শুধু এই কথাটা যে আমরা বিরোধী দলে থাকা অবস্থায় হরতাল করব না। তার আগে যে কথাটা বলেছিল সেই কথাটা কিন্তু কোথাও বলে না। এখন এই বাকশাল যদি এতই খারাপ হয়ে থাকে, তাহলে জিয়া রহমান সাহেব তদবির করে সংবিধান সংশোধন করে এই বাকশালের মেম্বার কেন হয়েছিলেন? কারণ বাকশালে যে উনি যে ডেপুটি চিফ ছিলেন আর্মির, সেটা প্রভিশন ছিল না। বঙ্গবন্ধুকে ধরে উনি সেইটাকে চেঞ্জ করে উনি সেই বাকশালের মেম্বার হয়েছিলেন। আর একটা কথা বলি, আপনি বলেছেন যে ছাত্রলীগের নেতাকর্মীদের শুধু চাকরি দেওয়ার জন্য বলেছেন। হ্যাঁ, আপনার কাইন্ড ইনফরমেশন দিচ্ছি যে ডাক্তার নিয়োগের কথা বলেছেন। আমরা ডাটা নিয়েছি, এই যে 6000 যে ডাক্তার নিয়োগ দিয়েছে গত টার্মে বাংলাদেশ আওয়ামী লীগের সময়, এই 6000 ডাক্তারের মধ্যে 65% উপরে বিএনপি এবং জামাতের ডাক্তাররা নিয়োগ পেয়েছে, 35% আওয়ামী লীগের। মানে বিএনপি জামাত আওয়ামী লীগের বাইরে কি কেউ নেই? হ্যাঁ, নিয়োগের ক্ষেত্রে সেটাকে না, আমি সেটা বলছি না। যেমন আপনি বলছেন যে নিয়োগ যা হয়েছে তার 65% হচ্ছে বিএনপি জামাত, 35% হচ্ছে আওয়ামী লীগ। ওকে, ফাইন। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে কি বিএনপি জামাত আওয়ামী লীগের বাইরে আর কেউ নেই? না, সেটা ওই আপনি যেটা বলছেন বিএনপি আওয়ামী লীগের জামাতের বাইরে আছে, মানে এটা দলই করে না, দল করে না, তারা তো নিয়োগ পেয়েছে। আমি বলতেছি যে এই দলীয় ভাবে নিয়োগের ক্ষেত্রে, মানে দলীয় যারা সচিব এবং ড্যাবের আইডেন্টিটি যাদের আছে, পলিটিক্যাল আইডেন্টিটি যাদের আছে, তাদের মধ্যে 65-35। হ্যাঁ, তাহলে সেখানে আপনি তাহলে বুঝতে পারেন যে সেখানে আপনি ছাত্রলীগের কোনো মানে নিয়োগের ব্যবস্থা ছিল না। তাহলে শুধু ছাত্রলীগের নিয়মেই, মানে শুধু ছাত্রলীগের বা মানে যারা সচিব করে তারাই শুধু নিয়োগ পেত। আর একটা বলছেন যে বিএনপি এই যে কোনো অনিয়ম বা ইয়ের ক্ষেত্রে করেনি বা মানে সেটাকে প্রশ্রয় দেয়নি, সেটা ঠিক না। কারণ আপনি দেখেন যে এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকা অবস্থা আজ পর্যন্ত আপনি একটা উদাহরণ দেখাতে পারবেন না যে দেশে অনিয়ম হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
আপনি এই অনিয়মের ব্যবস্থা গ্রহণ করার জন্য মন্ত্রীকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে, তারপরে আপনার এমপিকে দাঁড়াতে হয়েছে, সচিবকে দাঁড়াতে হয়েছে, এবং বাকিদের কথা নাই বা বললাম। কারণ যেই মন্ত্রী, এমপি এবং সচিব যারা নাকি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী থাকে দেশে, তাদেরকেও সমস্ত জায়গায় জবাবদিহিতার মধ্যে যেতে হয়েছে। আপনি ব্যাংক বলেন যে করাপশন হয়েছে, তার এগেনস্টে এখন মামলা চলছে, এটা বিচারাধীনে আছে। এবং এই ধরনের যত রকমের করাপশন আজ পর্যন্ত হয়েছে, সাথে সাথে জননেত্রী শেখ হাসিনার সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এমন ব্যবস্থা গ্রহণ করা হয়নি, এই ধরনের কোনো প্রভিশন এই আওয়ামী লীগ গভর্নমেন্ট সরকারের মধ্যে নেই, সে যেই দলেরই হোক। ইভেন আপনার যদি আওয়ামী লীগের কেউ হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি আর একটা কথা বলতে চাই যে এই শুধু আমি যে 3টা ক্রাইটেরিয়া বললাম সেটা নয়, শুধু আর্মি, পুলিশ কেউই বাদ যায়নি। কেউ দুর্নীতি বা অনৈতিক কাজের সাথে জড়িত থাকলেই তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী পদক্ষেপ গ্রহণ করেছেন। জি, মিস্টার খান, আবুল হোসেন খান। আমি আসলে বক্তব্য করতে শুরু করব, মানে আওয়ামী লীগ ব্যবস্থা গ্রহণ, এমন কোন দেশ, এই সরকারে এমন কোন বিভাগ নাই, এমন কোন লোক নাই যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত না। এভরিহোয়ার দুর্নীতিগ্রস্ত। আপনি পুলিশ প্রশাসন বলেন, সিভিল প্রশাসন বলেন, এভরিহোয়ার যে যেখানে পারতেছে। কারণ এখানে সবাই জানে যে সরকার নৈতিকভাবে দুর্বল সরকার, ভোটের মাধ্যমে আসে নাই। সরকারের মন্ত্রী মিনিস্টাররা এলোপাতারি কথাবার্তা বলতেছে, কারোর সাথে কোনো মানে সামঞ্জস্য নাই, কোনো মিনিমাম কোনো নিয়ন্ত্রণ নাই। দেশে সারা দেশে চাঁদাবাদী, মানে আমরা করেন সংসদে আইন পাস করে আপনার প্রত্যেক পৌরসভার ট্রাক বা গাড়ি গেলে পরে পৌরসভা একটা ট্যাক্স তোলে। আপনি কোনো বাংলাদেশে যে কোনো রাস্তা দিয়ে যাবেন, আপনি দেখবেন যে কতগুলো মানুষ রাস্তায় বসে আছে, বাস নিয়ে দাঁড়াই গাড়ির সামনে। মানে চাঁদাবাদীটা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, মানে যে যেভাবে পারতেছে করতেছে। যাই হোক, আমি অন্য একটা বিষয় বলি, ভাইদের কথা বলছেন যে বিএনপি আমলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়নি। আপনারা দেখেন, আমরা স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে আজকে বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম সহ আমরা যুগবাদ আন্দোলন করে এরশাদের পতন ঘটিয়েছিলাম। সেখানেও কিছু কথা আছে। এরশাদের সেই 86 ইলেকশনের সময় এই আওয়ামী লীগের এই মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন এরশাদের নির্বাচনে যে যাবে সেটা দিয়ে বেইমান হয়ে যাবে। চট্টগ্রাম থেকে মিটিং করে এসে ঢাকায় এসে উনি এরশাদের সেই ইলেকশনে গেলেন। দেখ, তারপরে আবার একসাথে আন্দোলন করে আমি এরশাদকে পতন ঘটাইলাম। এরশাদের পতনের পরে আমরা এই দেশে নির্বাচনী ব্যবস্থা, মানে 3টা টার্ম এটা কেয়ারটেকারের আন্ডারে ইলেকশন হওয়ার জন্য 3 জোট রূপরেখা তত্ত্বাবধায়ক সরকারের ছিল। আমরা 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পরে আপনাদের 96-এ আপনাদের যে আন্দোলনটা হইল, সেই আন্দোলন কথা মনে আছে আপনার? সেই আওয়ামী লীগের নেতৃত্বে সেই গান পাউডার নেওয়া, সেই শেরাটনের সামনে বাস পুরাই দেওয়ার, লাঠি বইটা নিয়ে মানুষকে ছাপের মতো পিটিয়ে মারার ইতিহাস আপনার মনে আছে? ওবায়দুল কাদের সাহেব বঙ্গভবনের অক্সিজেন বন্ধ করে দেওয়ার কথা আপনার মনে আছে? সেই সময় আন্দোলন করে ওই সময় বিএনপি ক্ষমতায়, পার্লামেন্ট থেকে আওয়ামী লীগ পদত্যাগ করার পরে যখন এই কেয়ারটেকার সরকার পাশ করার জন্য একটা সংসদ দরকার ছিল, সেই সময় 15 ফেব্রুয়ারি ইলেকশন করে বিএনপি কেয়ারটেকার সরকার সংবিধান পাশ করে বিএনপি ক্ষমতা ছেড়ে ইলেকশন দিয়েছিল। তা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বিএনপি কে করতে বলেন? সেই সময় আজকে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে যে আওয়ামী লীগ আন্দোলন করে কেয়ারটেকার সরকারের দাবি আদায় করে বিএনপির কাছ থেকে, আপনারা সেই কেয়ারটেকার সরকারের মাধ্যমে ক্ষমতা এসে আপনারা মানে হাইকোর্টের মাধ্যমে একটা রায়ের মাধ্যমে কেয়ারটেকার সরকার বাতিল করে দিলেন। অথচ দেখেন সেই খায়রুল হকের সেই রায়ের মধ্যে আগামী 2 টার্ম মানে কেয়ারটেকার সরকার ইলেকশন হতে পারে, এই কথা অবজারভেশন, এটা রায়ের অংশ না, এই কথা ছিল। তার সংক্ষিপ্ত অবজারভেশন। ভাই শোনেন, ইতিহাস তো এক সময় খায়রুল হক, ইতিহাস না এটা, তো একদিন খায়রুল হককে ইতিহাসে কারকে দাঁড়াতে হবে। ডকুমেন্টারি, শোনেন, এটা ডকুমেন্টারি। এখানে রায় দিয়েছেন এবং অবজারভেশন দিয়েছেন, সেখানে 2 বার। এটা রায় না, ঠিক আছে, তার সংক্ষিপ্ত রায় ছিল। এটা সংক্ষিপ্ত রায় না, অবজারভেশন। আমরা সেই সংসদ সেই অবজারভেশনটা চাইনি। পূর্ণাঙ্গ রায়টা বের হওয়ার আগ পর্যন্ত যে সংসদীয় কমিটি হলো, সেই কমিটিতে সংবিধান সংসদের কমিটি হলো, সেই কমিটিতে আপনাদের মাননীয় প্রধান, আমি শেষ করি, মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই
কেয়ারটেকার পক্ষে কথা বললেন। আপনি ইনফরমেশন এই ব্যাপারে আপনাকে আমি একটু হেল্প করি, এই ব্যাপারে হেল্প করি। এই যে আমাদের যে কমিটি হয়েছিল এই ব্যাপারে নিয়ে দয়া করে আপনি কথা বলবেন না, এই জন্য যে অ্যাকচুয়ালি বিএনপি চায় নাই যে এই সংশোধনটা না হোক, এই সংশোধনীটা হোক এটা চাইছে। আর যদি সেটা চেত তাহলে এই যে কমিটি হয়েছিল সেই কোনো কমিটিতে একবারও বিএনপি যোগ দেয় নাই, সেই কোনো কমিটির সভায়। তাহলে সময় যে যোগ দিয়ে বসে অবজেকশন দিয়ে চলে আসতো, এবং এই দীর্ঘ টাইম যে আপনার 2 বছরের উপরে যে এই সভাগুলো হয়েছে একটা সভাতেও বিএনপি যোগ দেয়। আমি আপনার বক্তব্য শেষ করি। সরি, সেখানে আপনার বাংলাদেশে বিভিন্ন সংবিধান প্রণেতা, বিভিন্ন আইনজীবী, বিভিন্ন বুদ্ধিজীবী, সুলিশ সমাজ সবাই মতামত দিয়েছে কেয়ারটেকার পক্ষে। কিন্তু হঠাৎ করে দেখা গেল পূর্ণাঙ্গ রায় বের হওয়ার আগেই পার্লামেন্টে সেই কেয়ারটেকারকে বিলুপ্ত করা হলো। তাহলে আপনি বলেন আজকে দেশের যে বর্তমান অবস্থা, এই অবস্থার জন্য কে দায়ী? এই বর্তমান আপনার সরকার দায়ী, আওয়ামী লীগ সরকার দায়ী। তারা যে কেয়ারটেকার সরকারের মাধ্যমে আন্দোলন করে কেয়ারটেকার সরকারের দাবি আদায় করে সে আপনার ক্ষমতা আসার পরে আপনারা সিটে ফেলে দিলেন, সেই কেয়ারটেকার বাতিল করে দিলেন। বাতিল করে দেওয়ার পরে দলীয় সরকারের আন্ডারে আপনারা ইলেকশন করলেন। আপনারা বলেন যে নৈতিকভাবে আপনার দেশের মানুষ, জামাত ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ সবাই মিলে আন্দোলন করে এটা যে সিস্টেমটা আমরা একটা পদ্ধতি বের করলাম, সেই পদ্ধতি আপনারা বাদ দিয়ে দিলেন। আপনারা কিভাবে নিজেরা সরকারের ক্ষমতায় থেকে আপনারা ইলেকশন করে? বিএনপি তো এই আন্দোলনে ছিল না। বিএনপি, আমি তো আন্দোলনে আওয়ামী লীগের কথাই বলতেছি। বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ গান পাউডার দিয়ে মানুষ মেরে, বাসে আগুন জ্বালিয়ে, সেই লাঠি বইটা নিয়ে সে আপনারা ঢাকা শহরে, বাংলাদেশ থেকে লোক এনে ঢাকা শহরে যে অরাজক সৃষ্টি করলেন। সেই সময় এমনকি পার্লামেন্ট থেকে আপনারা পদত্যাগ করলেন। বিএনপি সেই সময় একটা 15 ফেব্রুয়ারি ইলেকশন করা বাধ্য ছিল। ইলেকশন করে তারা সেই কেয়ারটেকার সরকারের বিলটা পাস করে তারা ক্ষমতা থাকে নাই, তাই ইলেকশন দিয়ে দিচ্ছে। সেই ইলেকশনের ক্ষমতা আসলেন, অত ক্ষমতা আসার পরে সেই কেয়ারটেকার বাদ দিয়ে দিলেন। এখন বলেন যে আপনারা নৈতিকভাবে আপনাদের গণতন্ত্রে মুখে বলেন গণতন্ত্র বিশ্বাস করেন না, আপনারা অলওয়েজ স্বৈরাচার ধারণ করেন। আপনারা যতবার ক্ষমতায় এসছেন ততবারই আপনারা গণতন্ত্র ধ্বংস করেছেন। আপনি বাকশালের কথা বলছেন, বাকশাল এতই ভালো আওয়ামী লীগ কেন করেন? বাকশালই তো করতে পারেন। বঙ্গবন্ধু জীবন দিয়ে দিলে বাকশালের জন্য, আর আপনারা করেন আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ তো জিয়া রহমানের সৃষ্টি। জিয়া রহমানের আমলেই তো আওয়ামী লীগের সেই রেজিস্ট্রেশন হয়েছে। আজকে জিয়া রহমানকে আপনারা বিভিন্ন প্রশ্ন করতেছেন। আপনাদের এতই বাকশাল ভালো, সেই বাকশালটাই আপনারা করতে পারেন, কেন বাকশাল করেন না? কিন্তু মিস্টার খান, এই যে প্রশ্ন আপনি কথাটা তুললেন, জিয়া রহমানকে অনেক প্রশ্ন করা হয়, প্রশ্ন তো দুদিক থেকে উঠছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও নানান প্রশ্ন আপনাদের দলের দিক থেকে তোলা হচ্ছে। একইভাবে জিয়াউর রহমান, যিনি মুক্তিযুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার ছিলেন, এদেশের রাষ্ট্রপতি ছিলেন, যেভাবেই হোক না কেন তাকে নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। এবং দুজনেরই দেশের একটা সিংহভাগ জনগোষ্ঠীর দুজন নেতাকে শ্রদ্ধা করেন, সমর্থন করেন। তাদের দুজনের দুটো দল তাদেরকে প্রয়াত নেতা হিসেবে, তাদের শীর্ষ নেতা হিসেবে এখন পর্যন্ত মানেন। তো এটি কি বাংলাদেশের রাজনীতির জন্য বা এই দুটো দলের জন্য কোনো অবস্থাতেই কল্যাণকর কিনা? আমি এটা মনে করি না। আমি মনে করি যার যেখানে অবস্থান, যার ভূমিকা, ইতিহাসে তার ভূমিকা তাকে মূল্যায়ন করা উচিত। কিন্তু কাদা ছোড়াছুড়ি তো দুদিক থেকে হচ্ছে এবং বেশ নোংরা ভাবেই হচ্ছে। নোংরা ভাবে এটা আমি পছন্দ করি না। এরা স্বাধীনতা স্থপতি শেখ মুজিবুর রহমান স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, সেখানে উনি ঘোষণা দিয়েছেন। এই দুই নেতাকে নিয়ে আলোচনা না, আমি মনে করি না আলোচনা করা ভালো। আপনারা দেখেছেন যে আমাদের দলের পক্ষ থেকে কিন্তু আমরা স্বাধীনতার ইতিহাসের বিষয়টা আমরা এই আওয়ামী লীগের যে ভূমিকা বা শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার যে ভূমিকা, এই ভূমিকাকে আমরা শ্রদ্ধা করি, এ নিয়ে আমরা সমালোচনা করতে চাই না। কিন্তু আজকে আওয়ামী লীগ সরকার তারা যতবার ক্ষমতা আসে ততবারই তারা জিয়াউর রহমানকে তারা ছোট করে দেখা বা বিএনপির যে স্বাধীনতা যুদ্ধের অবদানকে খাটো করে দেখার জন্য এই প্রশ্নগুলো এসে দেয়। তো একজন আপনাকে ছোট করলে আপনাকে তাকে ছোট করবার জন্য না, আমি এটা মনে করি না, করা উচিত মনে করি না। ইতিহাসটা নিজের গতিতেই চলবে। ইতিহাস আজকে আওয়ামী লীগ যেভাবে ইতিহাস লিখতেছে, সেই ইতিহাস একদিন ইতিহাস থাকবে আমি মনে করি না। কারণ সেই স্বাধীনতা যুদ্ধের সময় কার কি ভূমিকা ছিল আমি এই অল্প সময়ে তুললে পরে আবার সে অনেক বিতর্ক, আমি সেটা তুলতেই চাই না। সেই 7ই মার্চের ভাষণের
যে স্বাধীনতার ভাষণের যে স্বাধীনতার কথা আর ওই শহীদ রাষ্ট্র জিয়া রহমানের 26শে মার্চ রাত্রে যে স্বাধীনতার ঘোষণা, সেই ঘোষণা সেই স্বাধীনতা এই স্বাধীনতার এক ঘোষণা নয়। যে কোনো দেশের মুক্তিযুদ্ধের সময় একটা স্বাধীনতা যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা লাগে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই ঘোষণা দিয়েছিলেন, এটা আমরা শুনেছি। যাই হোক, আমার একটা কথা, ভাই একটা কথা বলছেন, আমাদের ডাক্তার আদম ভাই ব্যাংকের কথা বলছেন, খুব ভালো অবস্থায় আছেন। পেশাজীবী সংগঠনের কথা বলেছেন। পেশাজীবী সংগঠন হওয়ার অর্থই যে তাদের চাকরি দেওয়ার বিষয় এটা না। পেশাজীবী সংগঠনের সবার রাজনীতি করার অধিকার আছে, তারা রাজনীতি করে, আওয়ামী লীগের আছে, বিএনপির আছে, অন্য দলের আছে, চাকরি করে। কিন্তু আমাদের দলীয়ভাবে চাকরি দেওয়ার বিষয়টা নিয়ে আলোচনা করেছি। পেশাজীবী সংগঠন কর্মীদের পেশাজীবীদের চাকরি হয়ে যাবে, বিষয়টা এমন না। আপনার ব্যাংকের কথা বলেছেন, আমাদের মাননীয় অর্থমন্ত্রী সাহেব মাঝে মধ্যে কিছু সত্য কথা বলে দেন। অর্থমন্ত্রী সাহেব সেদিন বলেছেন দুর্নীতি কোনো বিষয় না, দুর্নীতি করা অন্যায় না। উনি আবার পরে বলেছেন যে আমেরিকাতে ভিন্ন দেশে কাজ করতে গিয়ে কিছু টাকা ভাড়া দিলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, সেই রকম কথা উনি ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু এটা কিন্তু উনি দুর্নীতি, ওনার কথায় দুর্নীতি কিন্তু প্রশ্রয় পায়, দুর্নীতি উৎসাহিত হয়। দ্বিতীয়ত উনি বলেছেন যে আমরা ব্যাংকে দলীয় লোক মনোনয়ন দেওয়ার কারণে আমাদের ভুল হয়েছে এবং আমরা ব্যর্থ হয়েছি। আজকে ব্যাংকগুলো ধ্বংস হয়ে গেছে। আজকে হলমার্কের মতো 3,500 কোটি টাকা নেওয়ার পরে এই অর্থমন্ত্রী বলছিলেন 3,500 কোটি টাকা টাকাই নয়। আজকে হলমার্ক, ডেস্টিনি গ্রুপ, আপনার বিসমিল্লাহ গ্রুপ, আপনার বেসিক ব্যাংক, সমস্ত ব্যাংক শেষ হয়ে গেছে। এই সরকার আমলে এয়ারপোর্টে আপনি দেখেন প্রত্যেকদিন স্বর্ণ ধরা পড়ে, চোরা চালান একটা অবাধে চলতেছে, একটা ধরা মিডিয়াটা দেখতেছেন একটা, আর হয়তো 10টা দেখতেছেন না। প্রত্যেকটা মানুষ একটা 2 পয়সা কামানোর জন্য একটা এই সময়টাকে একটা বেছে নিয়েছে। তো সেই কারণে বলতে চাই, এই সরকার দেশের অর্থনীতি, দেশের সামাজিক অবস্থা, দেশের সাংস্কৃতিক সমস্ত সাইডটা ধ্বংস করে ফেলছে। এখান থেকে উত্তরণে আমি কোনো আপাতত কোনো পথ দেখি না। আবার কঠিন সময় পার হতে হবে। দেশে একটা মূল্যবোধে অবক্ষয় এমনভাবে ঘটছে, আপনি দেখেন যে টিভি খুললে পরে এমন কোনো দিন নাই খুন না হয়েছে। গৃহবধূ খুন, নারী স্বামী খুন, নারী পুত্র খুন, নারী ব্যবসায়ী খুন। কে যশোরে পুলিশ এক বাসায় গিয়ে ওয়াল টপকিয়ে দরজা ভেঙে সে 2টা ছেলেকে ধরে নিয়ে তারা পায়ে গুলি করে বলছে তারা ছিনতাইকারী। তার ছেলে বাবা বলছে তার হকিস দিয়ে তাকে পিটানো হয়েছে। সেদিন দেখেন এই পুলিশের এক এসআই সে তার ড্রাইভারকে ধরে গুলি করেছে। এখন এই সরকারের আমলে গণতন্ত্রের কথা বলে একটা সাংবাদিক সেদিন 7-8 নভেম্বর তারিখে বিএনপি একটা আপনার ড্রেস কোর্সে একটা জনসভা করবে, সেই জনসভা করতে দেয় না, অথচ প্রধানমন্ত্রী যুবলীগের সম্মেলনে উনি বক্তৃতা দিচ্ছেন। এটা স্বাধীন দেশে একটা দেশের রাজনৈতিক দলকে এটা জনসভা করতে দেবে না, আবার সেই দল বলবে আমরা গণতন্ত্র বিশ্বাস করি, এটা আমার বিশ্বাস করতে হবে। আচ্ছা, অনেক কথা আবুল হোসেন ভাই অনেক কথার অবতারণা করেছেন। তো আমি প্রথমে আপনাকে একটা প্রসঙ্গ এনেছেন যে এমন কোনো বিভাগ নাই যে এখানে দুর্নীতি নাই। আবুল হোসেন ভাইকে আমি খুব বিনয়ের সাথে বলতে চাচ্ছি যে আপনি একটু স্ট্যাটিস্টিক্যাল ডাটাগুলো নেবেন। এমন কোনো বিভাগ নাই দেশের মানুষের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার পরেও এমন কোনো বিভাগ নাই যে সেই বিভাগের স্ট্যাটিস্টিক্যাল ডাটা অনুযায়ী উন্নতি এবং ভয়াবহ উন্নতি হয় নাই, এরকম কোনো বিভাগ আমাদের এই বাংলাদেশ এই আওয়ামী লীগের সরকার পরিচালনার সময় নেই। আপনি সেটা একটু ডাটাগুলো দেখবেন, প্রত্যেকটা বিভাগে কি পরিমাণে বিভিন্ন দিক থেকে উন্নয়ন হয়েছে। হ্যাঁ, দুর্নীতির কথা বলেছেন, আমি হ্যাঁ দুর্নীতি আপনি বলেন আমাকে উদাহরণ দেন। আমি একটা করে আমাকে উদাহরণ দেন যে এমন একটা দেশ আছে পৃথিবীতে সেই দেশে দুর্নীতি নাই। আমি অস্বীকার করব দুর্নীতি নাই। আপনি তাহলে আচ্ছা আবুল হোসেন ভাই, তাহলে আপনাকে ইতিহাস জানতে হবে, ইতিহাস সম্বন্ধে খবর নিতে হবে যে একটা দেশের যে স্বাধীনতা উত্তর যে বয়সকাল, সেই বয়সকালের মধ্যে ওই দেশের উন্নয়নের ক্ষেত্রে আমি একটা ইম্পর্টেন্ট একটা মেসেজ দেই। আপনি হয়তো ওই যে আমাদের এই যে বিখ্যাত সাংবাদিক যে মাস্কারহানস, উনি একটা লিগেসি অফ ব্লাড একটা বই লিখেছিলেন, মাস্কারহানস, রাইট? তো ওই বইয়ে উনি লিখেছিলেন যে স্বাধীনতা যুদ্ধে যে 30 লক্ষ লোক মারা গেছে, নেক্সট 5 ইয়ার্সে দুর্ভিক্ষে 30 লক্ষ লোক মারা যাবে।
সেটা হলো এই ইতিহাস থেকে উনি শিক্ষা নিয়ে বলেছিলেন। এই দেশের যে পাকিস্তানি এবং আলবদর রাজাকাররা এমন ধ্বংসযজ্ঞ তৈরি করেছিল, তার ধারণা মতে যে এই দেশ যেই হাল ধরুক না কেন আগামী 5 বছরের মধ্যে আরো 30 লক্ষ লোক না খেয়ে মারা যাবে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই জিনিসটা হতে পারে নাই। একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে 74 সালে একটা আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস তৈরি হয়েছিল, কিন্তু সেখান থেকেও পার পেয়ে গেছিল। আচ্ছা, এখন আপনি যেটা বললেন দুর্নীতি নাই, হ্যাঁ দুর্নীতি নাই এরকম পৃথিবীতে দেশ নাই, আমাদের দেশেও আছে। আর বিশেষ করে একটা দেশ যখন আপনার দরিদ্র সীমার নিচে থেকে উন্নয়নশীল দেশের দিকে বা মধ্যবর্তী উন্নয়নশীল দেশ হিসেবে পরিণত হতে যাবে, তখন যে এখানে যে ট্রানজিকশন হয়, এই ট্রানজিকশন পিরিয়ডে সারা পৃথিবীর সমস্ত জায়গায় দুর্নীতি হয়। হ্যাঁ, আমাদের সেই দুর্নীতি লাগাম টেনে ধরতে হবে, সহনীয় পর্যায়ে নিতে হবে, এবং আমাদের এই সরকার সর্বোচ্চ চেষ্টা করছে সমস্ত দিক থেকে এই দুর্নীতি থেকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে। আপনি যেটা একটু আগে বলেন, আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছে, আপনি জাস্ট হিসাব করেন, যখন নাকি আওয়ামী লীগ সরকার প্রথম এই ক্ষমতায় আসলো এই গত টার্মে, তখন যখন বাজেট দেওয়া হতো তখন বলতো এটা উচ্চাভিলাষী, এই ভয়ঙ্কর টাকার বাজেট দিচ্ছে, এটা কোনোভাবে বাস্তবায়ন করতে পারবে না। এখন যখন 2.5 লক্ষ টাকার বাজেট দেয়, তখন কিন্তু এই আওয়ামী লীগের এই সমালোচককারীরাও এখন বলতে ভয় পায়, যে কারণ প্রত্যেকটা বাজেট দেওয়ার পরে আওয়ামী লীগ সরকার সেটার প্রত্যেকটা বছরে এডিবির যেই লক্ষ্য তার কাছাকাছি পৌঁছেছে, কখনো 90%, কখনো 95%, এইরকম একটা পর্যায়ে পৌঁছে সেই বাজেটের টোটাল 5 বছর পার করেছে। এবং আপনি দেখেন ডাটা নিলে পরে বিএনপি সরকার যেই 2টা টার্মে 5 বছর ক্ষমতায় ছিল, তারা কখনোই 70%-এর উপরে আপনার এডিপি মানে বাজেট দেওয়ার পরে সেটা করতে পারেনি। আচ্ছা, এখন আপনি বলতেছেন যে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি হয়। আপনি দেখেন আমাদের রাস্তার কথা যেহেতু বলেছেন, আমাদের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব কিভাবে দৌড়াচ্ছেন এই সব জিনিস বন্ধ করার জন্য, কিন্তু একদিনে বন্ধ হবে না, আমরা মানি, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এগুলা বন্ধ করার জন্য। আপনারাও আসুন, সবাই মিলে আমরা বন্ধ করি। আর আপনি এরশাদ বিরোধী আন্দোলনের কথা বলেছেন, দেখেন আমি আপনি একটু কাইন্ড ইনফরমেশন বলি। আমি এরশাদ বিরোধী আন্দোলনের সময় এই ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলাম। সো এরশাদ বিরোধী আন্দোলনে এবং এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমি অ্যাটেম্পট টু মার্ডারের এরশাদের 1 নম্বর আসামি ছিলাম। সো আমি এই ব্যাপারে আর বিস্তারিত বলতে চাচ্ছি না, এটা এগুলা নিয়ে মানে শত টাইম এখানে বিস্তারিত আলোচনা হয়েছে, তো ওই সব না। কিন্তু আপনি যে কেয়ারটেকারের কথা বলেছেন, আবুল হোসেন ভাইকে আপনাকে ধন্যবাদ, যে আপনি অনেক সমালোচনা করেছেন, কিন্তু সমালোচনার আগে আপনি একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, যে যখন নাকি কেয়ারটেকার কনসেপশনটা হয়, তবে সবাই মিলে একটা পারসেপশনে এসেছিল যে এটা 3 টার্ম হবে। তো 3 টার্ম হওয়ার পরে 4 টার্ম যখন হলো, তারপরে আমার মনে হয় আবুল হোসেন ভাইরা ভুলে গেছেন সেই 1/11-এর ঘটনা, 2 বছরের ঘটনা কি হয়েছে। হ্যাঁ, তো এখন যদি কেয়ারটেকার গভর্নমেন্ট যদি এত সমাদৃত হইতো, এত ভালো হইতো, তাহলে সারা পৃথিবীতে গণতন্ত্র উঠে যে এই কেয়ারটেকার সিস্টেমে গভর্নমেন্টই আপনার নির্বাচন করত। তো এইটা যেটা নাকি পার্মানেন্ট কোনো সলিউশন না, আপনার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আপনার দলীয় সরকার নয়, দলীয় সরকার দেশ চালাবে, কিন্তু নির্বাচন করবে নির্বাচন কমিশন। হ্যাঁ, আপনারা বলতে পারেন নির্বাচন কমিশন কিভাবে সুষ্ঠু হয়, অবাধ হয়, নিরপেক্ষ হয়, আসুন আমরা সেটা নিয়ে বসে আলোচনা করি। কিন্তু আপনাদের তো কথা হলো যে কেয়ারটেকার গভর্নমেন্ট, আপনাদের গত এই 5 বছর 6 বছরে কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা করবেন সেটা পারফেক্ট কোনো ফর্মুলাই এখনো দেন নাই। আপনারা হাওয়ার উপরে কেয়ারটেকার গভর্নমেন্ট মানে বক্তৃতার জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট বলে যাচ্ছেন, আপনারা এরকম কোনো ফর্মুলা দিতে পারতেছেন না যেই ফর্মুলা নিয়ে আলোচনায় বসলে আপনারা কোনো ফ্রুটফুল কোনো আলোচনা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। কারণ এই জন্যই আপনারা যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রীকে আহ্বান করেছিল আলোচনা করার জন্য, উনি রিকোয়েস্ট করেছেন, কারণ উনি আলোচনায় বসে তো কোনো আনতে পারবেন না, সমাধান আনতে পারবেন। আর একটা কথা বলি, আপনি বলেছেন জিয়া রহমান সাহেব এই গণতন্ত্রের স্রষ্টা। হ্যাঁ, আপনি যদি রাজনীতির সাথে জড়িত থাকেন, ছাত্র জীবনে যদি রাজনীতি করে থাকেন, হ্যাঁ আওয়ামী লীগের রাজনীতির স্রষ্টা জিয়া রহমান বলেছেন উনি। আপনি যদি আওয়ামী লীগের জন্ম জিয়াউর রহমান দিয়েছেন সেটা বলেছেন, কি জানেন, আপনি যদি তাকে এই গণতন্ত্রের কথা যদি তার পক্ষে বলেন,
আপনাকে একটু খেয়াল করতে হবে এই জিয়া রহমান সাহেব যতদিন ক্ষমতা চালিয়েছেন তার বেশিরভাগ দিন আপনি সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত আপনি কারফিউ দিয়ে চলেছেন। এইটা যদি গণতন্ত্র হয়, আপনাদের কাছে যদি এই ধরনের মানে কার্যকলাপ যদি গণতন্ত্র হয়, আর ওই ক্যান্টনমেন্ট থেকে এসে যদি সে গণতন্ত্র গ্রহণ করে, তাহলে তো আপনি প্রথমেই বলতেছেন, আপনি বলতেছেন জিয়া রহমান সাহেব স্বাধীনতার ঘোষক, এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। স্বাধীনতার ঘোষকই যদি হয়, হ্যাঁ, তাহলে আপনারা তাকে ছোট করতেছেন। কারণ হলো কি যে তাহলে আপনি সাথে বলেন স্বাধীনতার একটা দেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষক হিসাবে সে কখনোই ডেপুটি চিফ অফ আর্মি হইতে পারে? আপনি কখনো এই ধরনের ডিমোশন দেখেছেন? যেটা সঠিক না, তার অবস্থান যা ছিল সেটা আমরা মূল্যায়ন করতে রাজি আছি, কিন্তু আপনারা যখন অন্য অবস্থানে নিয়ে যান তখন আমাদের মধ্যে কোশ্চেন আসে। আপনি দেখেন জিয়া রহমান সাহেব কি করেছেন, উনি 75 এর পরে তখন আপনারা রাজাকার বানিয়ে দেন। না, এইটা সঠিক না, আমরা রাজাকার বলেন আপনাদের দলের না, এইটা সঠিক কথা না। এখন আসলে অ্যাকচুয়ালি এই কথায় কথায় এই প্রসঙ্গগুলো এসে যাচ্ছে, বলছি দুদিক থেকে আসছে। হ্যাঁ, যে সেটা দুদিক থেকে আসছে, মানে কি আওয়ামী লীগকেও রাজাকার বলছে। এইটা কথা না। আমি এখন বলছি যে জিয়া রহমান সাহেব যদি সমালোচনার ব্যাপারটা যেটা আছে, আমরা চাই প্রত্যেক নেতাকে আমরা সম্মান করি এবং সুন্দরভাবে আমরা রাজনীতি করি, যেটা মানে রাজনীতির যে ধরন সেভাবে আমরা চালিয়ে যাই। তাহলে আপনি একটা জিনিস দেখতে হবে যে এই জিয়া রহমান সাহেব যদি এই রাজনীতিকে সুষ্ঠুভাবে রাখার চিন্তাই করতেন, তাহলে উনি কিন্তু তখন বলেছিলেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, এবং উনি করেছেন। এখন আমরা সেটা এই যে কাদা ছোড়াছুড়ি রাজনীতি যেটা হচ্ছে সেটা উনি করেছেন। উনি বলেছিলেন মানি ইজ নো প্রবলেম। আপনি যদি দেখেন রাজনীতিবিদদের ইতিহাস দেখেন, যে রাজনীতিবিদ মানে জনগণের সেবক। একটা কাপড়ের ব্যাগ কাঁধে নিয়ে আর একটা ওটার ভিতরে একটা লুঙ্গি নিয়ে উনি দেশে দেশে ঘুরে বেড়াবে এবং মানুষের সমস্যাগুলো এই সরকার যারা আছে বা যারা নীতি নির্ধারক আছে তাদেরকে তুলে ধরবে। হ্যাঁ, এবং উনি যে বলেছিলেন যে মানি ইজ নো প্রবলেম, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, এটা উনি করে গেছেন। বিধায় আপনি দেখেন 75-এর এই জঘন্য হত্যাকাণ্ডের পরে যখন মার্শাল্লাহ আসে, আওয়ামী লীগের প্রত্যেকটা মন্ত্রী, এমপি, নেতাকর্মী জেলখানায় ছিল। ওই জেলখানায় থাকা অবস্থায় এই জিয়া রহমানের এই সামরিক শাসক দল তাদের সমস্ত সম্পত্তি, তাদের পুত্র কন্যা ওয়াইফদের সম্পত্তি সুইস ব্যাংকে চেক করা, সমস্ত জায়গায় চেক করে একজন আওয়ামী লীগের মন্ত্রীর বিরুদ্ধে, একজন আওয়ামী লীগের এমপির বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ তারা দাঁড় করাতে পারেনি। কিন্তু জিয়া রহমান সাহেব যখন ক্ষমতায় থাকলো এবং 21 বছর যখন আপনারা পালাক্রমে বিভিন্নভাবে ক্ষমতায় থাকলেন এবং এই দেশের মানুষ যখন এই টাকার ওই যে মানি ইজ নো প্রবলেম সেটা করলেন, তখনই এই তার পরিপ্রেক্ষিতে 21 বছর পরে এই যে এখন যে ক্রাইসিস তৈরি হয়েছে, মানে আপনার কাছে আমরা একেবারে শেষের দিকে 2 মিনিট সময় আপনার জন্য মিস্টার আবুল হোসেন খান কনক্লুড করবার জন্য। আসলে এই টক শোতে ডাক্তার আদম সাহেব উনি ওনার দলের কনসেপ্টে বাইরে উনি যাবেন না, আমিও আমার কনসেপ্টের বাইরে যাবো না, এটা একটা মানসিকতা নিয়ে এখানে আসি। কিন্তু সত্য কথা আসলে আমরা কি বলতে চাই না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করে নাই। 15 আগস্ট কিন্তু আওয়ামী লীগের কিছু লোকজনই কিন্তু শেখ মুজিবকে হত্যা করে খন্দকার মোস্তাক সরকার গঠন করছিল। খন্দকার মোস্তাককে সরিয়ে কিন্তু আসছিল খালেদ মোশাররফ। আমি তখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আমি তখন বিএনপি সৃষ্টি হয় নাই। 7ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় এসেছে। জিয়াউর রহমান বন্দী ছিলেন। 7ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লব করে জিয়াউর রহমানকে ক্ষমতায় এনেছিলেন। কিন্তু আমার দুঃখ লাগে এইটা, এই দেশে তারা গণতন্ত্রের জন্য সারা জীবন রাজনীতি করছে, তারা ক্ষমতা এসে গণতন্ত্র ধ্বংস করছে। আর যারা জীবনে গণতন্ত্রের রেস্ট দেখে নাই সেই লোকরা এই দেশে গণতন্ত্র দিয়েছে। এই জিয়াউর রহমান এসে কিন্তু এই বহুদলীয় গণতন্ত্র দিয়েছে। জিয়াউর রহমান এসে সমস্ত পত্রপত্রিকা আজ ওপেন হয়ে গেছে। জিয়াউর রহমান এসেই কিন্তু বটলে বাস্কেটের দেশটাকে একটা ইমার্জিং টাইগার পরিণত করেছে। জিয়াউর রহমান এসে সারা বাংলাদেশের কৃষকের পাশে সেই ক্ষেত খামারে দিয়ে খাল কেটে এই দেশকে একটা আবার ইউনাইটেড করেছিল। 1974 সনে যে দুর্ভিক্ষ, সেই যে খুন রাজনীতি সন্ত্রাসের দেশটাকে আবার জিয়াউর রহমান কিন্তু ঐক্যবদ্ধ করেছিল। আজকে জিয়াউর রহমানের মৃত্যুর পরে সেই লাখো লাখো মানুষের জানাজায় প্রমাণ করে জিয়াউর রহমান মানুষের কোথায় ছিলেন। সে বিষয়ে আমি আর
দীর্ঘায় আলোচনা করতে চাই না, কারণ আপনারা তার অবস্থান থেকে শেষে কথা বলবেন। আপনারা একে খোন্দকার সাহেব সাম্প্রতিককালে বই লিখেছেন, তার বইতে বই লেখার পরে একে খোন্দকারকে সেই সেক্টর কমান্ডার ফোরাম থেকে বাদ দিয়েছেন। শেষ করতে হবে আপনাকে। এবং এই আপনার তাইজুদ্দিন আহমেদের মেয়েও একটা বই লিখেছেন, এছাড়া শফিউল্লাহ সাহেব বই লিখেছেন, এই স্বাধীনতার যুদ্ধের উপরে দ্বারাই বই লিখেছেন। সবাই কিন্তু জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার কথা উল্লেখ করেছে। যাই হোক, আমি সর্বশেষ বলতে চাই, আমরা এই দেশটাকে সবাই মিলে স্বাধীন করেছি। আজকে এই 16 কোটি মানুষের দেশে বর্তমান যেভাবে দেশ চলছে, এভাবে চলতে পারে না। মানুষ এখান থেকে মুক্তি চায়, মানুষ গণতন্ত্র চায়। আমি মনে করি আজকে 5 তারিখে যে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে এদেশে মানুষের ম্যান্ডেট নাই, এদের মানুষের ভোট দিয়ে সরকারকে ক্ষমতা বসায় নাই। আমরা এই সরকার আহ্বান জানাবো, অনতিবিলম্বে সব বিরোধী দলের সাথে আলোচনা করে একটা আগামী দিনে এটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সব দলে অংশগ্রহণের যে নির্বাচনের দাবি এই দেশের মানুষ এবং সারা পৃথিবীর মানুষ যেটা চায় সেইটার ব্যবস্থা করবেন। নচেত ইনশাআল্লাহ এই গণতন্ত্রের জন্য বিএনপি এবং বিরোধী ঐক্য জোট অবশ্যই আমরা আন্দোলনের মাধ্যমে এই সরকারের কাছ থেকে আবুল হোসেন ভাই, আপনাকে আমি প্রথমে বলছি, আপনি সিপাহী বিপ্লবের কথা বলেছেন, এখানে অনেক ছাপাই গিয়েছেন জিয়া রহমানের সাহেব, আপনি বলতেছেন দলীয় রাজনীতির উদ্দেশ্যে নয়, কিন্তু সাথে যদি আপনি এটার সাথে বর্ণনা করে যেতেন যে সিপাহী বিপ্লবের পরে যখন কর্নেল তাহেরের নেতৃত্বে তাকে জিয়া রহমান উদ্ধার হয়, তারপরে ষড়যন্ত্র করে কর্নেল তাহেরকেও মেরে ফেলে, এবং জিয়া রহমান সাহেব ক্ষমতায় ছিল 19 বার, আপনার কু হয়েছে, কি পরিমাণের আর্মি অফিসার এবং অন্যান্য সিপাহীরা মৃত্যুবরণ করেছে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, আমি সেটাতে যেতে যাচ্ছি না। আর আপনার দয়া করে আপনাকে আমি একটা ইনফরমেশন দিতে চাই বা বলতে চাই যে আপনারা ঠিক আছে, আপনি বলেন যে জিয়া রহমান সাহেবের স্বাধীনতা ঘোষণার কথা, কিন্তু সেটা স্বাধীনতা ঘোষণার পাঠক আর ঘোষক এক না। কারণ যদি স্বাধীনতার ঘোষক হতো তাহলে উনি বলতেন যে আমি ডিক্লেয়ার করছি, কিন্তু উনি ডিক্লেয়ার করেছেন পরবর্তী পর্যায়ে যে অন বিহেভ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে অন বিহেভ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি হয়, তাহলে সেটা বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষক হয়, সে পাঠক হতে পারে। আর আপনি বলছেন যে খাল কেটে উন্নয়ন করেছে, আপনি একটা জিনিস দেখবেন যে খাল কেটে উন্নয়ন বা যাই কথা বলেন, যে আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় আসার পরে এই আপনার যে কৃষির যে বিপ্লব হয়েছে, যে আমাদের যে খাদ্যে যে ঘাটতি ছিল, যেখানে 3.5 কোটি লোকের খাদ্য ঘাটতি ছিল, সেখানে আপনার এখন 16 কোটি লোকেরও খাদ্য ঘাটতি নাই। ভবিষ্যতে আমরা রপ্তানি করার চিন্তা ভাবনা করছি। আর আপনি ইতিহাস নিজেই নিজের কথা বলেন, কে কি বলল সেটা সঠিক কথা না। আজ স্বাধীনতার দীর্ঘদিন পরে এই নতুন প্রজন্মের কাছে এই বর্তমান এই যে মিডিয়া এবং সংবাদ, ইলেকট্রনিক এবং আপনার বিভিন্ন মাধ্যমে, পত্রিকার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে এই স্বাধীনতার সঠিক ইতিহাস চলে এসেছে। আমরা যে যত কথাই বলি, নতুন প্রজন্ম এখন বুঝতে পেরেছে যে এই স্বাধীনতার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি আত্মা। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্র সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে, ইমেইল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ নেবে আবুল হোসেন খান এবং ডক্টর মোহাম্মদ আজম খান। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, আমরা বাংলাদেশে রাজনীতির এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে আমরা বর্তমান নিয়ে আলোচনা করতে যাই কিংবা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে যাই, আসলে আমাদের আলোচনাটা শেষ পর্যন্ত পেছনেই চলে যায় এবং সেটি গিয়ে ঠেকে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে, যেটি অত্যন্ত গৌরবের। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে এই মহান মুক্তিযুদ্ধের যারা নায়ক, মহানায়ক, দিনে দিনে এই বিতর্ক তাদেরকে খলনায়কে পরিণত করছেন। আমরা যদি লক্ষ্য করি, আমাদের মহান মুক্তিযুদ্ধের স্থপতি থেকে শুরু করে কারো কারো কাছে যিনি স্বাধীনতার ঘোষক, তাকে থেকে শুরু করে যারা সেক্টর কমান্ডার্স, যারা যুদ্ধ করেছেন, যারা বিভিন্ন অভিধায় বাংলাদেশ নামক এই রাষ্ট্র কর্তৃক, সরকার কর্তৃক ভূষিত হয়েছেন, সম্মানিত হয়েছেন, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ কিংবা বীর প্রতীকে, তারা প্রত্যেকেই এখন নানাভাবে বিতর্কিত হচ্ছেন এবং স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, নানা দিক থেকে তোলা হচ্ছে। বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিএনপি নেতৃবৃন্দ,
জিয়াউর রহমানকে নিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রশ্ন তুলছেন এবং এটি অন্যান্যদেরকে নিয়েও হচ্ছে এবং অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে শেষ পর্যন্ত না বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এক বিপন্ন, বিপর্যস্ত, এক বিব্রতকর ইতিহাসে পরিণত হয় এবং ভেবে দেখবার সময় এসছে যে এটি কোনো গভীর চক্রান্ত কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করবার জন্যে। কারা করছেন, দেশের ভেতর থেকে না বাইরে থেকে? এমন কেউ কি করছেন যারা বলবার চেষ্টা করেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আসলে বাংলাদেশের মানুষ করেনি, অন্য কেউ করে দিয়েছে? খতিয়ে দেখবার যথেষ্ট সুযোগ রয়েছে এবং দরকারও আছে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।